আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। বাকি গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন। রঙ্গন গান শেষ করে পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চমকে গিয়ে বলে, এই আপনি কে? আর আমার রুমে কি করছেন? কারোর রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়, এটা জানেন না? আমি দীপ্তা, উপরতলায় থাকি। আপনার গান শুনে চলে এলাম। এর আগে তো আপনাকে দেখিনি এখানে। আমি আজই এসেছি এখানে। আপনি কিন্তু খুব ভালো গান করেন। ওই একটু আধটু। আমাকে বসতে বলবেন না? আরে হ্যাঁ, বসুন বসুন। আপনার রুমটা তো বেশ গোছানো। আপনি গুছিয়ে রেখেছেন বুঝি? না না, একটা দিদিমণি এসে গুছিয়ে দিয়ে যায়। ও আচ্ছা, তা আপনি কি রোজই গান করেন? এই মাঝে মাঝে যখন আকাশে মেঘ জমে তখন। তখনই আকাশে বিজলি চমকায়। দীপ্তি ভয় পেয়ে রঙ্গনের হাত চেপে ধরে। রঙ্গন হাসতে হাসতে বলে, এই সামান্যতে এত ভয় পেয়ে যান আপনি? একদম হাসবেন না। এই বিজলি চমকালো আমার খুব ভয় করে। রঙ্গন কিছু বলতে যাবে তখনই দরজায় ঠক ঠক শব্দ হয়। রঙ্গন ফিসফিস করে দীপ্তিকে বলে, হিস, একদম চুপ, কথা বলবেন না। মনে হয় এই হোস্টেলে দাদাভাই এসেছেন। রঙ্গনের কথা শুনে দীপ্তি ফিসফিস করে বলে, এই দাদা ভাই আবার কে? আর তাকে এত ভয় পান কেন? পরে বলছি, আগে দেখি দাদাভাই কেন এসেছে, নাকি অন্য কেউ। রঙ্গন গিয়ে দরজা খুলে দেখে এই হোস্টেলের কেয়ারটেকার রাতুল মণ্ডল এসেছে। বয়স আনুমানিক 40 থেকে 45 হবে, যাকে রঙ্গন দাদাভাই বলে ডাকে। রঙ্গন কিছুটা ভয় পেয়ে বলে, আরে দাদাভাই, তুমি কিছু বলবে? তুই নাকি আজ খাবার খাইবি না? আসলে কি বলবো দাদাভাই, আমার না আজকে ক্ষুধা নেই। তোর ভাইয়ে যদি জানে এই কথা, তাহলে আমারে কি করব তুই বুঝতে পারতাছস? তুমি ভাইয়াকে কিছু বলো না, আমিও বলবো না, তাহলে তো ভাইয়া জানবে না, বলো। মাঝে মাঝে তোর যে কি হয় আমি বুঝি না বাবু। এত বুঝতে হবে না, আমি ঘুমাবো, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা, দরজা জানালা সব বন্ধ কইরা ঘুমাইস। রাতে মনে হয় ঝুম বৃষ্টি আইব, বাতাসও বইতাছে এমনই। ঠিক আছে দাদাভাই। এরপর রাতুল মণ্ডল চলে যায়। রঙ্গন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। দরজা বন্ধ করে দীপ্তিকে বলে, আপনি এখন রুমে চলে যান, কেউ দেখলে পরে সমস্যা হতে পারে। হুম, যাচ্ছি। আচ্ছা, আমাকে আপনি রোজ গান শোনাবেন? আমি তো আপনাকে চিনি না, তবে কেন আমি আপনাকে গান শোনাবো? আচ্ছা, আমরা তাহলে আজ থেকে বন্ধু। কি, আমরা এখন বন্ধু হলাম? এবার তো সমস্যা হবে না? হি হি হি, আপনি আমার বড় হবেন, আর বড়দের সাথে কিভাবে বন্ধুত্ব হয়? বড় বলে বন্ধুত্ব করা যাবে না কেন? কোনো সমস্যা হবে না। আমরা আজ থেকে বন্ধু, কেমন? ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। এরপর দীপ্তি রঙ্গনকে বিদায় দিয়ে চলে যেতে নেয়। তখনই দীপ্তির চোখ যায় একটা বুক শেলফের দিকে। সেখানে অনেক লেখকের উপন্যাস আছে। হুমায়ুন আহমেদের রহস্য গল্পের উপন্যাস, কুকুর আকাশ জোড়া মেঘ, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, ঘরের বাইরে সহ আরও অনেক উপন্যাসের বই। দীপ্তি রঙ্গনের দিকে ঘুরে বলে, আপনি অনেক বই পড়েন, তাই না? তা একটু পড়ি, আমার উপন্যাস পড়তে খুব ভালো লাগে। আমি কি একটা উপন্যাসের বই নিতে পারি? কাল আবার এসে দিয়ে যাব। রঙ্গন কিছু সময় দীপ্তির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, তবে কাল কিন্তু দিয়ে যেতে হবে। হুম, দিয়ে যাব অবশ্যই। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের বাইরে উপন্যাসটা নিয়ে রঙ্গনকে একটা মুচকি হাসি দেয়। বই হাতে নিয়ে নিচের রুমে চলে যায়। সেই কখন থেকে বকবক করছি, এখনো আমাদের নায়ক আর নায়িকার পরিচয়টাই দেওয়া হলো না। রাগ করবেন না, এখন দিচ্ছি। আমাদের গল্পের নায়ক রঙ্গন দত্ত। জন্মের পর বাবা মাকে দেখেনি। বড় ভাই রাকেশ দত্তই ছোট থেকে মানুষ করে। 6 বছর আগে রঙ্গনের বড় ভাই বর্ণালী ঘোষকে বিয়ে করে।
পর্ণালী রঙ্গনকে নিজের সন্তানের মতো দেখে, কারণ তাদের কোনো সন্তান নেই। রঙ্গনকে একটা সমস্যার কারণে হোস্টেলে রাখা হয়েছে। বাকিটা গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। আমাদের গল্পের নায়িকা দীপ্তি রায়, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। দীপ্তিকেও কোনো এক কারণে তার বাবা সায়ন রায় এই হোস্টেলে রেখে গেছে। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। রঙ্গন কিছু সময় জানালার পাশে দাঁড়িয়ে বাতাসের শুনশান শব্দ আর মাঝে মাঝে আকাশে বিজলি চমকানো দেখে। খুব জোরেই বাতাস বইছে। বাতাসে রুমের দরজা জানালা কেঁপে উঠছে। একটু পর জানালা বন্ধ করে বুকশেলফ থেকে হুমায়ুন আহমেদের আকাশজোড়া মেঘ উপন্যাসটি নিয়ে শুয়ে পড়ে। এর মধ্যেই বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়। এই হোস্টেলের পাশেই কয়েকটা টিনের তৈরি ঘর আছে, তাই বৃষ্টির ফোঁটাগুলো শব্দ উপলব্ধি করতে পারছে রঙ্গন। মুচকি হেসে বই পড়তে থাকে। অন্যদিকে দীপ্তি রুমে এসে বৃষ্টি পড়ার শব্দে ব্যালকনিতে চলে আসে। দেয়ালে কার্নিশ ঘেঁষে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা এসে দীপ্তির মুখে পড়ছে। দেখে মনে হচ্ছে কোনো এক বৃষ্টি কন্যা। খুব অপূর্ব লাগছে এখন দীপ্তিকে। কিছু সময় সেখানে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটার স্পর্শ অনুভব করে চোখ বন্ধ করে। একটু পর রুমে এসে চেঞ্জ করে নেয়। বিছানায় শুয়ে রঙ্গনের থেকে আনা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের বাইরে উপন্যাস পড়তে থাকে। দুজনেই উপন্যাস পড়তে পড়তে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে দরজার ঠকঠক শব্দে রঙ্গনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে হামি দিতে দিতে গিয়ে দরজা খোলে। চোখ ঢোলে সামনে তাকিয়ে দেখে বড় ভাই রাকেশ দত্ত আর তার ভাবি পর্ণালী দত্ত এসেছে। আরে দা ভাইয়া বৌদি, তোমরা ভেতরে এসো। এত সকালে তোমরা এখানে কোনো কাজে এসেছো বুঝি? তোকে দেখতে এলাম, কেমন আছিস এখন? হ্যাঁ, আমি তো সবসময় ভালো থাকি বৌদি। তুমি এমন করে জিজ্ঞেস করছো, মনে হয় আমি অসুস্থ। আমার ভাইয়া সবসময় সুস্থই ছিল। তা তুই এতক্ষণ ঘুমিয়ে আছিস? খাবার খেয়ে ওষুধ খাবি কখন? এই রোজ রোজ এক গাদা ওষুধ খেতে ভালো লাগে না বৌদি। তুমি দা ভাইকে বলো না যেন কিছু ওষুধ কম দিতে বলে। তুমি বুঝি বাড়ি ফিরতে চাও না? আমি তো রোজই বলি দা ভাইকে বাড়ি নিয়ে যেতে। দা ভাই বলে তুই একটু সুস্থ হ, তারপর নিয়ে যাব। আচ্ছা বৌদি, তুমি বলো তো আমি কি অসুস্থ? একদম না। তবে তোমাকে আর কিছু দিন তো এখানে থাকতে হবে ভাইয়া, তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব, কেমন? আর ডক্টর বলেছে এই মেডিসিনগুলো সব শেষ হলে তুমি বাড়ি যেতে পারবে। সত্যি বলছো বৌদি? আমি বাড়ি যাব? ইয়াহু, কি মজা! আচ্ছা এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য আলুর পরোটা আর খাসির মাংস রান্না করে এনেছি। সত্যি? আমি এখনই যাবো আর আসবো। বলেই রঙ্গন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে পর্ণালীর সবকিছু প্লেটে বেড়ে রেখেছে। বৌদি, একটু মাংস আর দুটো পরোটা এক প্লেটে রেখে দাও। কেন, তুই এখন খাবি না? রঙ্গন চোখ বন্ধ করে মনে মনে বলে, এই রে, এখন কি হবে? বৌদিকে কিভাবে বলি আমার নতুন বন্ধু হয়েছে আর তার জন্য রাখতে চাইছি? না, দা ভাই আর বৌদিকে আমার নতুন বন্ধুর কথা বলা যাবে না, যদি রেগে যায়। কি রে, চুপ করে আছিস কেন? হঠাৎ প্লেটে তুলে রাখতে বললি যে? না, মানে পরে আবার যখন খুদে পাবে তখন খাবো, তাই। এই পাগল, এগুলো সব তোমার জন্যই তো। তোমরা খাবে না বুঝি? আমরা খেয়ে এসেছি, এখন তুই খা। বাকিটা ফ্রিজে রেখে দিস, তোর যখন খেতে ইচ্ছে করবে। ওই যে দিদিমণি তোর রুম গুছাতে আসবে তাকে বলবি গরম করে দিতে। ঠিক আছে বৌদি, তুমি আজকে আমাকে খাইয়ে দিবে? পর্ণালী মিষ্টি হেসে রঙ্গনকে খাইয়ে দিচ্ছে। রঙ্গন খুব তৃপ্তি করে খাচ্ছে। খাওয়া শেষে পর্ণালী রঙ্গনকে তার মেডিসিন খাইয়ে দেয়। এরপর রাকেশ কেয়ারটেকার রাতুল মণ্ডলের সাথে কিছু কথা বলে চলে যায় পর্ণালীকে নিয়ে। রঙ্গন বসে বসে বই পড়ছে। তখনই দরজায় ঠক ঠক শব্দ। রঙ্গন বই থেকে মুখ তুলে বলে, কে? আমি তোমার নতুন বন্ধু। রঙ্গন গিয়ে দরজা খোলে। দীপ্তিকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভালোই হয়েছে তুমি এসেছো। তা হঠাৎ আমাকে স্মরণ করার কারণ কি জানতে পারি?
বৌদি আমার জন্য আলু পরোটা আর খাসির মাংস রান্না করে এনেছে। তুমি তো আমার বন্ধু, তাই তোমার জন্য রেখে দিয়েছি। সত্যি? কোথায় দাও? কতদিন আলুর পরোটা আর খাসির মাংস খাইনি। ফ্রিজে আছে, আর ওইদিকে কিচেন, একটু গরম করে খেয়ে নাও। দীপ্তি গিয়ে ফ্রিজ খুলে পরোটা আর খাসির মাংস বের করে। ফ্রিজ বন্ধ করার সময় একটু জোরেই শব্দ হয়। রঙ্গন মুখে একটা আঙ্গুল দিয়ে বলে, হিস, আস্তে আস্তে শব্দ, বাইরে গেলে সমস্যা হবে তো। সরি, বুঝতে পারিনি। আচ্ছা, তুমি যাবে আমার সাথে কিচেনে? চলো, আমি তোমাকে হেল্প করব। বলেই দুজনে কিচেনে চলে যায়। দীপ্তি খাবার গরম করছে। রঙ্গন পাশে দাঁড়িয়ে দীপ্তির দিকে তাকিয়ে আছে। দীপ্তি রঙ্গনের দিকে তাকিয়ে দেখে রঙ্গন তার দিকেই তাকিয়ে আছে। মুচকি হেসে দীপ্তি বলে, এমন করে তাকিয়ে আছো কেন? আমার দিক থেকে বুঝি চোখ সরছে না? তুমি না খুব সুন্দর, মনে হয় ভগবান তোমাকে খুব যত্ন করে বানিয়েছে। তোমার তাই মনে হয় বুঝি? হয়ে গেল। আচ্ছা, তুমি এখানে কতদিন থাকবে? এখান থেকে চলে গেলে কি আমাকে ভুলে যাবে তুমি? কতদিন থাকবো তা তো জানি না, তবে তোমাকে ভুলে যাব কেন? তুমি তো আমার বন্ধু, তোমাকে ভুলবো না। গান শুনতে ইচ্ছে করছে আমার, বা রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে। তুমি রবীন্দ্রসঙ্গীত জানো? তুমি রবীন্দ্রসঙ্গীত জানি, আমার খুব ভালো লাগে। তাহলে শোনাও। 1 মিনিট, আমি গিটারটা নিয়ে আসি। কেমন? আমি গিটার বাজাবো, তুমি গাইবে। বলেই রঙ্গন রুমে এসে একবার দরজা খুলে বাইরে দেখে নেয় দাদা ভাই মানে রাতুল মণ্ডল আছে কিনা। এরপর দরজা বন্ধ করে গিটার নিয়ে কিচেনে চলে যায়। দীপ্তির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গিটার বাজাতে শুরু করে, আর দীপ্তি রবীন্দ্রসঙ্গীত গাইছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। গান শেষ, কিন্তু দুজন দুজনের চোখের দিকে এখনো তাকিয়ে আছে। রঙ্গন বলে, বাহ, তুমিও তো খুব সুন্দর গাইতে পারো। কোথাও শিখেছো বুঝি? যখন ছোট ছিলাম তখন রবীন্দ্রসঙ্গীত শিখেছিলাম। রবীন্দ্রসঙ্গীতগুলো আমার খুব ভালো লাগে। তবে এখন থেকে তোমার থেকেও গান শুনবো, শোনাবে তো? দীপ্তি কিছু বলতে যাবে তার আগেই দরজা ঠকঠক। রঙ্গন দীপ্তিকে চুপ করে থাকতে বলে। নিজে গিয়ে দরজা খুলে দেখে রাতুল মণ্ডল। দাদা ভাই, তুমি কিছু বলবে আমায়? তোর রুম থেকে মেয়ের কণ্ঠ শুনলাম। কে আছে তোর রুমে? সত্যি করে বলতো। কই দাদা ভাই, কেউ নেই তো। আমার রুমে মেয়ে আসবে কোথা থেকে? তুমি যে কি বলো না দাদা ভাই, অন্য কোনো রুম থেকে শুনেছো মনে হয়। আমি তো বই পড়ছি, এই দেখো আমার হাতে বই। রাতুল মণ্ডলকে হাতে থাকা বইটা দেখিয়ে বলে রঙ্গন, তাহলে সামনে এমন করে দাঁড়িয়েছিস কেন? অন্য সময় তো আমাকে ভিতরে গিয়ে বসতে বলিস, আজ তো তা কইলি না। আসলে কি বলো তো দাদা ভাই, আমার না মাথাটা একটু ব্যথা করছে গো। আমি এখন ঘুমিয়ে নেই। তুমি তুমি পরে এসো, আমরা গল্প করবো তখন। কেমন দাদা ভাই? ঠিক আছে, তাহলে তুই ঘুমিয়ে পড়, আমি পরে একসময় আসবো, কেমন? ঠিক আছে দাদা ভাই। রাতুল মণ্ডল চলে যেতেই রঙ্গন বুকে ফু দিয়ে দরজা বন্ধ করে মনে মনে বলে, আজ খুব জোর বাঁচিয়েছো, আর একটু হলে দাদা ভাই সব বুঝে যেত। রঙ্গন কিচেনে গিয়ে দেখে দীপ্তি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। রঙ্গন দীপ্তির কাছে গিয়ে বলে, তুমি এখানে দাঁড়িয়ে খাচ্ছ কেন? রুমে এসো। আসলে কি বলতো, খুব জোর ক্ষুধা পেয়ে গিয়েছিল, আর তুমি তো রাতুলদার সাথে কথা বলছিলে, তাই এখানেই খাচ্ছি। আর বলো না কো, এই দাদা ভাই আমার উপর এত নজর রাখে, বুঝি না বাপু। আমি কি চোর নাকি? দীপ্তি আবারও খিলখিল করে হেসে দেয় রঙ্গনের কথা শুনে। রঙ্গন মুগ্ধ নয়নে দেখছে দীপ্তির এই মন কাড়ানো হাসি। এই যে মশাই, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন? আবার সামথিং সামথিং হয়ে যায়নি তো? তেমন কিছু না গো, এমনি তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি এখনো খাওনি? আচ্ছা তুমি খাও তো, এখন খাওয়ার সময় কথা বলতে হয় না। দীপ্তি এরপর খাবার খেয়ে নেয়। দুজনেই বসে বসে গল্প করে। আবারও দরজায় ঠকঠক।
রঙ্গন এক রাশ বিরক্তি নিয়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলে দেখে আংশিকা চ্যাটার্জি। রঙ্গনের সেই দিদিমণি যে রঙ্গনের রুম গুছিয়ে দেয়। আংশিকা চ্যাটার্জি ভিতরে ঢুকতে গেলে রঙ্গন বলে, আজ তো বৌদি এসেছিল, সেই সব গুছিয়ে রেখে গেছে। আর এখন লাগবে না, তুমি কাল এসো দিদিমণি। আংশিকা চ্যাটার্জি ঠিক আছে বলে চলে যায়। রঙ্গন দরজা বন্ধ করে আরও কিছু সময় দীপ্তির সাথে গল্প করে। দীপ্তি যাওয়ার সময় আজও একটা উপন্যাসের বই নিয়ে যায়। আজ দীপ্তি সমরেশ মজুমদারের লেখা সাতকাহন উপন্যাসটি নিয়ে যায়, যেখানে সমরেশ মজুমদার দীপাবলি নামের একটি মেয়ের জীবনী তুলে ধরে। চা বাগানের পাহাড়ি এলাকায় একটা মেয়ের বেড়ে ওঠা। এই বইটি সমরেশ মজুমদার যখন লেখেন তখন মেয়েদের তেমন একটা পড়তে দেওয়া হতো না। তবে সাতকাহনে সমরেশ মজুমদার দীপাবলিকে একজন স্কুল পড়ুয়া মেয়ে হিসেবে তুলে ধরে। মেধাবী একজন ছাত্রী থাকে দীপাবলি, একটু অরুণ চন্ডিয়ার দুষ্টু প্রকৃতির মেয়ে হিসেবে। বইটি নিয়ে দীপ্তি বলে, তোমার কি এই বুক সেলফের সকল বই পড়া হয়ে গেছে? হয়ে গেছে। আমি খুব বোরিং প্রকৃতির লোক তো, তাই তেমন কেউ কথা বলে না আমার সাথে, তাই সবসময় বই নিয়ে বসে থাকি। আমার কিন্তু একবারও তোমাকে বোরিং বলে মনে হয়নি। কেন কেন এমনটা কেন মনে হয়নি তোমার? তুমি খুব শান্ত আর ভদ্র একজন ছেলে, তাই। বলেই দুজন হেসে দেয়। এরপর দীপ্তি রঙ্গনকে বিদায় দিয়ে নিচের রুমে চলে যায়। রঙ্গন ব্যালকনিতে গিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ঢুলতে থাকে। চেয়ারটা বেশ পুরনো হওয়ায় বেশ শব্দ হচ্ছে, তবে রঙ্গনের এই শব্দ শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। সেখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীপ্তি রুমে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে, হে ভগবান, তুমি আমার দিকে একটু খেয়াল রেখো, আর সাথে আমার নতুন বন্ধুটা। আরে, আমার নতুন বন্ধুটাকে চিনলে না? এই যে নিচের ফ্লোরে থাকে, রঙন। জানো তো, ও খুব ভালো ছেলে, তুমি ওকেও ভালো রেখো। আর হ্যাঁ, সাথে নিজেরও খেয়াল রেখো। ওকে, আমি এখন বই পড়বো, তোমার সাথে আবার পরে কথা বলবো, কেমন? টাটা। বলেই বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে। বই হাতে নিয়ে পড়তে শুরু করে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। দুপুরে গোসল করে খাবার খেয়ে রঙন রাতুল মণ্ডলের রুমে গিয়ে বলে, দাদা ভাই রুমে আছো তুমি? কেডা রে? ভিতরে আয়। দাদা ভাই আমি রঙ্গন। ও তুই আয়, ভিতরে আয়। রঙ্গন ভিতরে গিয়ে দেখে রাতুল মণ্ডল পান বানিয়ে খাচ্ছে। রাতুল মণ্ডল মুখে পান দিয়ে বলে, কিরে, এই অসময় তুই আমার রুমে? কিছু কইবি আমারে? আসলে দাদা ভাই আমার না কফির পাউডার শেষ হয়ে গেছে, তোমার কাছে থাকলে দাও না। দাদা ভাই নিয়ে আসলে আমি আবার তোমাকে দিয়ে দিব, সত্যি বলছি। তুই জানিস না আমি কফি খাই না, চা খাই, তাও লাল চা। হ্যাঁ জানি তো, কিন্তু তুমি কি রুমে রাখো না কফির পাউডার? আমি যখন কফি খাই না তখন রেখে কি করবো? হ্যাঁ, যা তো বাবু, তুই তো রুমে যা। তাহলে আমি বাহির থেকে গিয়ে নিয়ে আসি দাদা ভাই। তুই তো দেখছি আমার চাকরিটা না খায় ছাড়বি না বাবু। তোর দা ভাই আমার পই পই করে কয়ে গেছে আমি তোরে যেন বাইরে না যেতে দেই। এখন যদি তুই বাইরে যাস আর তোর দা ভাই আমার নামে বসের কাছে কমপ্লেন করে, তাহলে কি আমার চাকরিটা থাকবো? তাহলে তুমি এনে দাও না দাদা ভাই। আমি এখন পারবো না। আমার ফেভারিট ছবি জিতের সঙ্গী দেখুন। তোর দা ভাই যখন আইব তখন যাইস। এখন আমার মাথাটা না খাইয়া রুমে যেত। রঙ্গন মন খারাপ করে রুমে চলে আসতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে। রঙ্গন সামনে তাকিয়ে দেখে সুপ্তি। রঙ্গন মৃদু হেসে বলে, সরি গো, আমি দেখতে পাইনি। আমিও সরি। তা এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছো? আর বলো না, দাদা ভাইয়ের কাছে গেলাম কফির পাউডার শেষ হয়ে গেছে বলে। সে বলে আমি তো চা খাই, কফির পাউডার রেখে কি করব? বললাম বাইরে থেকে এনে দিতে, তাও পারবে না, আর আমাকেও যেতে দিবে না। তা তুমি কোথায় যাচ্ছ? তোমার রুমে গিয়ে দেখলাম তুমি নেই, তাই তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এলাম। ও আমার কাছে এসেছো? তা কেন, কোনো দরকার ছিল নাকি? আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু রুমে না চিনি নেই গো, তাই তোমার থেকে নিতে আসলাম। দিতে পারি, তবে ওয়ান কন্ডিশন। কি কন্ডিশন শুনি মশাই?
আমাকেও কফি বানিয়ে খাওয়াতে হবে। তাহলে তো ভালোই হলো, চলো আমার রুমে গিয়ে কফি বানাবো। তুমি চিনি নিয়ে আসো, এরপর দুজন কফি বানিয়ে খাবো আর সাথে গল্প করাও হবে। মন্দ বলেনি তো, চলো চলো যাইতে হবে। বলেই দুজনের প্রথমে রঙ্গনের রুমে এসে চিনি নিয়ে নেয়। এরপর দীপ্তির রুমে গিয়ে দরজা খুলতেই কেমন একটা আওয়াজ হয়। রঙ্গন এমন শব্দ শুনে বলে, এই তোমার দরজাটা তো খুব পাজি, এমন আওয়াজ করে কেন? রঙ্গনের কথা শুনে দীপ্তি খিলখিল করে হাসতে থাকে। তা দেখে রঙ্গন ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এমন করে হাসার মতো কিছু বলিনি তো। এই তো বললে না আমার রুমের দরজা নাকি পাজি, দরজা আবার পাজি হয় কি করে? দেখো না কেমন একটা আওয়াজ করলো। মনে হয় দরজায় জম পড়ে গেছে, তাই এমন আওয়াজ হয়। আচ্ছা তুমি বসো, আমি কফি বানিয়ে আসছি। বলেই দীপ্তি চলে যায় কফি বানাতে। আর এইদিকে রঙ্গন ঘুরে ঘুরে দীপ্তির রুম দেখছে। ঠাকুরের মূর্তির দিকে চোখ যেতেই প্রণাম করে, আবার রুম দেখতে থাকে। হঠাৎ একটা ছবির দিকে চোখ যেতেই ভাবতে থাকে, কে এই ভদ্রলোক? দীপ্তির আব্বু নাকি? হবে বই কি, নয়তো কেন রুমে রেখেছে? তখনই কারো পায়ের শব্দে পিছনে তাকায় রঙ্গন। দেখে দীপ্তি হাতে করে 2 কাপ কফি নিয়ে রুমে আসছে। রঙ্গন দীপ্তিকে ছবিটা দেখিয়ে বলে, আচ্ছা এই ছবির ভদ্রলোক কে? তোমার আব্বু? দীপ্তি রঙ্গনের হাতে কফির কাপ দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু নামেই আব্বু। রঙ্গন কিছুটা অবাক হয়ে বলে, শুধু নামে আব্বু মানে ঠিক বুঝলাম না তো। চলো ব্যালকনিতে গিয়ে বসে কথা বলি, রুমের মধ্যে দম আটকে আসে আমার। এরপর দুজনে ব্যালকনিতে গিয়ে বসে পড়ে। সেখানে আগে থেকেই 2টা চেয়ার আর ছোট্ট একটা টেবিল রাখা আছে। দুজনে চুপচাপ কফি খাচ্ছে। রঙ্গন কফির কাপটা টেবিলে রেখে বলে, কই বললে না তো নামেই শুধু আব্বু মানে কি? কি হবে বলো সেই কষ্টের অতীত মনে করে? আমি না তোমার বন্ধু, তাহলে এটা তো জানবই। তাহলে এটা তো জানোবই কি, বন্ধুর সাথে সবকিছু শেয়ার করতে হয়। বলতে পারি যদি তুমিও আমায় বলো কেন তুমি এখানে থাকো। আচ্ছা বলবো, আগে তুমি বলো দেখিনি। এরপর দীপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে ব্যালকনির গ্রিল ধরে আকাশ পানে তাকিয়ে বলে, আমাদের খুব সুখের সংসার ছিল জানো, আমি আব্বু আর আম্মু কত আনন্দ আর মজা করেই না কাটছিল আমাদের দিনগুলো। তা হঠাৎ কি এমন হলো? আম্মু একদিন শপিং করে বাসায় ফিরছিল। আমার বয়স তখন 7 কি 8 হবে। বাসায় বসেছিলাম আমি আর আব্বু। হঠাৎ আব্বুর মোবাইলে একটা কল আসে, আর সেই কলটাই আমাদের সুখের সংসারটা ভেঙে তছনছ করে দেয়। কে এমন কল করেছিল আর কি বলেছিল? দীপ্তি আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ও পাশের লোকটা জানায় আম্মু নাকি অ্যাক্সিডেন্ট করেছে। একটা লরি এসে আম্মুর গাড়ির সাথে এত জোরে ধাক্কা দেয়, আম্মুর গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় আর আম্মু ওখানেই মারা যায়। আমি আর আব্বু ছুটতে যাই হসপিটালে। আমি চিৎকার করে কান্না করছি আর আম্মু আম্মু বলে ডাকছি। হসপিটালে গিয়ে আম্মুকে দেখে আমার গায়ের সব লোমগুলো দাঁড়িয়ে যায়। আম্মুর মুখটা রক্তে লাল হয়েছিল আর আম্মুর সাদা শাড়িটা পুরো লাল হয়ে গিয়েছিল। সেদিন খুব কেঁদেছিলাম জানো। তখন আব্বু কিছু লোকজন নিয়ে আম্মুকে শ্মশানে নিয়ে গিয়ে আম্মুর সৎকার করে বাসায় চলে আসে। তারপর কি হয়েছিল? এরপর প্রায় 1 মাস আব্বু আমি বাসা থেকে বের হইনি, কারোর সাথে কথাও বলিনি। পরে সবাই আব্বুকে আবার বিয়ে করতে বলে আমার দেখাশোনা করার জন্য। আব্বু জানায় আমাকে দেখাশোনা করার জন্য আব্বুই আছে। আব্বু আর দ্বিতীয়বার বিয়ে করেননি। কয়েক মাস খুব খেয়াল রাখে আমার। ধীরে ধীরে আব্বুর অফিসের কাজে চাপ বাড়তে থাকে আর আমাকে সময় দিতে পারে না। স্কুল কলেজ কারোর সাথে মিশতে ইচ্ছে করতো না। ধীরে ধীরে একা থাকার অভ্যাস করে নিই। কিন্তু কেন জানি আব্বুর ওপর খুব অভিমান হতো। কোনো কিছুর কমতি রাখেনি আমার। তবে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটাই পাইনি, আব্বুর ভালোবাসা আর একটু সময়।
দীপ্তি কথা বলতে বলতে কখন সে কেঁদে ফেলেছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। রঙ্গন তার চোখে হাত দিয়ে দেখে তার চোখেও জল। রঙ্গন বসা থেকে উঠে দীপ্তির পাশে গিয়ে দীপ্তির হাত ধরে। দীপ্তি রঙ্গনকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। কান্না করতে করতে আবার বলে, রঙন, কেন আমাদের সাথে এমন হয় বলতে পারো? কেন যাকে আমরা খুব ভালোবাসি ভগবান তাকেই আমাদের থেকে কেড়ে নেয়? আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু আব্বুর থেকে একটু সময় চেয়েছিলাম, তাও সে আমায় দিতে পারে না। রঙ্গন দীপ্তির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমরা যা চাই তা সবসময় হয় না দীপ্তি। আমরা যা পাই তাই নিয়ে আমাদের বাঁচতে শিখতে হয়। অন্য কারো ওপর ডিপেন্ড করে আমরা বাঁচতে পারি না। নিজের ওপর নিজের বিশ্বাস রাখতে হয়। তুমি জানো, আমি একটা সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আর আত্মহত্যার মতো মহাপাপের রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু পারিনি আমাদের বাসার কাজের লোক মনীষীদের জন্য। সে আমাকে খুব ভালোবাসে। পরে ওই বাসায় আমার দম বন্ধ হয়ে আসতো, তাই এখানে চলে এসেছি। দীপ্তি এখনো রঙ্গনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রঙ্গনের মনে হচ্ছে এতগুলো বছর বুঝি সে দীপ্তির অপেক্ষাতেই ছিল। সে দীপ্তির দুঃখ কষ্টগুলো ফুলিয়ে নতুন করে বাঁচতে শেখাবে। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আসে। দুজন মানুষ যেন তাদের নিরাপদ স্থান খুঁজে পেয়েছে। তখনই তাদের পাশে একটা কোকিল পাখি বসে ডাকতে থাকে কুহু কুহু করে। এতে দুজনের ধ্যান ভাঙে। একে অপরকে ছেড়ে দিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। দুজনের চোখেই জল। তাড়াহুড়ো করে দুজনের চোখের জল মুছে নেয়। এরপর দীপ্তি বলে, এবার বলো, দেখিনি তুমি কেন এখানে থাকো? আমার কথা আরেকদিন বলবো। তখন তোমার মুড ঠিক করার জন্য একটা গান হলে এখন তোমার মুড ঠিক করার জন্য একটা গান হলে কেমন হয়? আর সেই গান যদি তুমি গাও। এটা কিন্তু কথা ছিল না। আরে বাবা, বলবো তো। আমি তো বলিনি যে তোমার বলবো না। কাল বলি। এখন তোমার কণ্ঠে একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, তবে কাল কিন্তু আর না বললে শুনবো না। আচ্ছা, কাল ঠিক বলবো। এখন গান করো দেখিনি। এরপর দীপ্তি রঙ্গনের হাতে নিজের হাত রেখে গাইতে শুরু করে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি যখন এলেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গান শেষ হতেই দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। দীপ্তি বলে, রঙন, একটা কথা রাখবে আমার? বলো না, কি কথা? অবশ্যই রাখবো। তুমি আমার সাথে কখনো কথা বলা বন্ধ করো না প্লিজ। তোমার সাথে কথা বললে নিজেকে অনেক হালকা মনে হয়, খুব সুখী মানুষ মনে হয় নিজেকে, যতটুকু সময় তোমার সাথে থাকি। আমি তোমার সাথে সারা জীবন পথ চলতে চাই দীপ্তি। আমার এখন তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না। আমি এখন তোমাতে আসক্ত হয়ে গেছি। এখান থেকে চলে গেলে আমাকে ভুলে যেও না। যদি সম্ভব হয় তোমার সাথে করে নিয়ে যেও আমাকে। রঙ্গন দীপ্তির হাত ধরে নিজের কাছে এনে গালে চুমু দিয়ে বলে, এই তোমাকে ছুঁয়ে দিব্যিকে বলছি, আমি যেখানেই যাব তোমাকে সাথে করে নিয়ে যাব। রঙ্গন এখন দীপ্তিকে ছাড়া চলতেই পারবে না। দীপ্তি খুশিতে কেঁদে ফেলে। রঙ্গন দীপ্তির চোখের জল মুছে দেয়। দীপ্তি রঙ্গনকে শক্ত করে জড়িয়ে ধরে। আর কখনো আমি তোমার চোখে জল দেখতে চাই না, বুঝলে? যদি আর কখনো কাঁদো তবে আমি তোমার সাথে আড়ি করে দিব। তার আগে খুব বকবো আমি তোমায়। এই জল কষ্টের নয় রঙন। তোমার মতো করে কেউ আমায় এতটা আপন করে নেয়নি আম্মু মারা যাবার পর। আমি বুঝি দীপ্তি, তবে আর কাঁদা যাবে না, বুঝলে তো? খুব বুঝেছি, আর কাঁদবো না। কথা বলতে বলতে কখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি কেউ। হোস্টেলের পাশেই একটা মন্দির আছে। রোজ দুপুর 2টো বাজলে সেখানে ঘন্টি বেজে ওঠে।
ঘন্টির টুং করে আওয়াজ শুনে দুজনেই অবাক। দীপ্তি বলে, এই দুপুর হয়ে গেছে, কিভাবে সময় চলে যায় তোমার কাছে থাকলে বুঝতেই পারি না। আমিও বুঝতে পারিনি। আচ্ছা এখন আমি যাই, তুমি গোসল করে খাবার খেয়ে রেডি হয়ে থেকো, বাগানে হাঁটতে যাব। আচ্ছা ঠিক আছে, আর তখন কিন্তু তোমার কথা বলতে হবে। বলবো, এখন আমি যাই। বলেই রঙ্গন দীপ্তির রুম থেকে বের হয়ে নিচের রুমে এসে দেখে রাতুল মণ্ডল তার রুমে বসে আছে। রঙ্গন ভয়ে ভয়ে রুমে ঢুকে বলে, দাদা ভাই তুমি কখন এলে? সে কখন থেকে তো রুমে এসে বসে আছে, কোথায় ছিলি তুই? এখানেই তো দাদা ভাই, কিছু লাগবে তোমার? ওই যে টেবিলের ওপর কফির পাউডার রেখে দিয়েছি, আর এখন থেকে শেষ হওয়ার আগে আমাকে বলবি। যা গোসল করে খেয়ে নে। আচ্ছা দাদা ভাই। রাতুল মণ্ডল চলে যেতেই রঙ্গন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, উফ, বড় বাসা বেঁচে গেছি আজ। ধন্যবাদ তোমাকে এই যাত্রায় বাঁচিয়ে দেবার জন্য। এই ঝর্ণা, বল তো তোর থেকে পানি এলে এমন ঝুমঝুম শব্দ হয় কেন? জানি পারবি না কথা বলতে। আমিও না শুধু তোর সাথে কথা বলে সময় নষ্ট করছি, আমার তো এখন নতুন ফ্রেন্ড আছে, আর তোর সাথে আমার কথা বলতে হবে না, বুঝেছিস তুই? বলেই আবার হাসতে থাকে। গোসল শেষ করে রুমে এসে চেঞ্জ করে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নেয়। এরপর খাবার খেয়ে একটা গল্পের বই নিয়ে বসছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। বিকালে দীপ্তি রঙ্গনের রুমের সামনে এসে দরজায় নক করে। দরজায় ঠক ঠক শব্দ শুনে রঙ্গনের ঘুম ভেঙে যায়। রঙ্গন চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খুলে দেখে দীপ্তি দাঁড়িয়ে আছে। ও তুমি, এসো ভেতরে এসো, বসো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। দীপ্তি রুমে এসে রঙ্গনের বিছানা ঠিক করছে। রঙ্গন ফ্রেশ হয়ে এসে দেখে তার রুম গোছানো। দিদিমণি এসেছিল নাকি? কোন দিদিমণি? আর তোমায় বললাম না যে আমার রুম গুছিয়ে দিয়ে যায়? জি না মশাই, কোনো দিদিমণি আসেনি তো। তবে রুম গুছালো কে বলো দেখিনি? কেন, তোমার কি আমায় চোখে পড়ে না খুব? তুমি আমার রুম গুছিয়েছো? বাহ, খুব সুন্দর করে গুছিয়েছো তো। আচ্ছা এবার চলো, তুমি না আমায় নিয়ে বাগানে যাবে বলেছো। চলো যাওয়া যাক। বলেই দুজনে রুম থেকে বের হয়ে চলে আসে বাগানে। হোস্টেলের চারপাশে বড় করে দেওয়াল দেওয়া, আর তার ভিতরে একটা ছোট্ট ফুলের বাগান, তার চারপাশে চন্দন গাছ। দুজনে গিয়ে একটা গাছের নিচে বসে। রঙ্গন উঠে গিয়ে একটা ফুল ছিঁড়ে এনে দীপ্তির খোপায় পরিয়ে দিয়ে বলে, এই ফুলটার কমতি ছিল, এবার ঠিক আছে সবকিছু। তুমি পাগল হলে নাকি? রাতুলদা দেখলে তোমায় আস্ত রাখবে নাকি? ছাড়ো তো এখন রাতুল দাদার কথা, তোমাকে সুন্দর লাগছে আমি এটাই জানি। এইদিকে রঙ্গনের দা ভাই রাকেশ আর বৌদি পর্ণালী এসেছে রঙ্গনকে দেখতে। এসেই প্রথমে রাতুল মণ্ডলের কাছে যায় দুজন। রাতুল মণ্ডল রাকেশ দত্ত আর পর্ণালী দত্তকে দেখে বলে, এই আপনার আসার সময় হলো মশাই, সে কখন থেকে অপেক্ষা করছি। আর বলবে না, ওর অফিসে এত কাজের চাপ বেড়েছে না, কি আর বলুম। তা রঙ্গন কোথায়? কোথায় আর হবে, ও রুমে আছে হয়তো। আচ্ছা এই নিন এই মাসের রঙ্গনের খরচ। আমরা একটু ওর সাথে দেখা করে আসি, ডক্টর দিদিমণি এসেছে। দুটোই পেশেন্টকে দেখে রঙ্গনের কাছে যাবে, আপনারা কি দেখা করুন। আর আমি আজকে রঙ্গনকে কফির পাউডার কিনে দিয়েছি, সকালে পাগল করে দিচ্ছিল আমায়। আচ্ছা আপনি লিখে রাখেন, আমরা আবার আসলে দিয়ে যাব। বলেই রাকেশ দত্ত আর পর্ণালী দত্ত রঙ্গনের রুমের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ বাহির থেকে। ডক্টর দিদিমণি বাগানের দিকে তাকিয়ে কিছু দেখছে। দুজনে কিছুটা ভয় পেয়ে যায়। ডক্টর দিদিমণির কাছে গিয়ে দেখে বাগানের দিক থেকে কারো হাসির আওয়াজ ভেসে আসছে। সেই দিকে গিয়ে দেখে রঙ্গন একটা মেয়ের সাথে বসে কথা বলছে আর হাসছে। আজ 5 বছর পর রাকেশ দত্ত তার ভাইকে এমন প্রাণ খুলে হাসতে দেখছে। দেখেছেন আপনাদের ভাই কতটা খুশি আজ? দেখছি, কিন্তু মেয়েটাকে? মেয়েটার নাম দীপ্তি। ও আপনাদের ভাইয়ের মতো মানসিক ভারসাম্যহীন,
অনেক বছর আগে ওর মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটা ওপরের তলায় থাকে। মেয়েটার বাবা ব্যবসার কাজে সব সময় বিজি থাকে। মেয়েটা একা থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যায়। কয়েকবার সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু ওদের বাসার কাজের মেয়ের জন্য পারেনি। একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটাও ওর চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে, আর তারপর মেয়েটার এই অবস্থা। ওর কোনো ক্ষতি হবে না তো মেয়েটার সাথে থাকলে? না, কোনো ক্ষতি হবে না, বরং আপনার ভাই ভালোর দিকে যাচ্ছে। দেখছেন না দুজনে কতটা খুশি একসাথে। আমার ভাই মেয়েটার সাথে থেকে খুব খুশি আছে মনে হচ্ছে। আজ 5 বছর পর আমার ভাইকে এমন করে হাসতে দেখছি। আমি কখনো দুজন মানসিক রোগীকে এতটা নর্মাল দেখিনি। ওদের দুজনকে একসাথে রাখাটাই সবচেয়ে বেশি ভালো হবে। দুজন দুজনকে পেলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনারা একটা কাজ করুন, মেয়েটার বাবার সাথে কথা বলে ওদের দুজনকে বিয়ে দেবার ব্যবস্থা করুন। কিন্তু ওরা যদি সুস্থ হবার পর একে অপরকে না চিনতে পারে? সেই ভয়টা নেই, ওদের দুজনের একজনেরও স্মৃতি হারায়নি। দুজনই একা থাকতে থাকতে ডিপ্রেশনে পড়ে এমন হয়েছে। ওদের কোনো চিকিৎসা কিংবা মেডিসিন সুস্থ করতে পারবে না। একে অপরের সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। আর ওরা কেউ জানে না ওরা যে মানসিক রোগী। ওরা জানে ওরা নর্মাল আছে, আর ওদের এই বিশ্বাস খুব দ্রুত সত্যিও হয়ে যাবে। ঠিক আছে দিদিমণি, আমরা তাহলে এটাই করছি। দীপ্তি রঙ্গনের বুকে মাথা রেখে বসে আছে। এটা দেখে রাকেশ বর্ণালী দুজনেই খুশি। আর ডক্টর দিদির কথা শুনে তাদের বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে। আচ্ছা রঙন, আমরা এখান থেকে কবে যাব? সেটা তো আমিও জানি না। এবার যখন দা ভাই আর বৌদি আসবে, আমি তোমার সাথে তাদের পরিচয় করিয়ে দিব আর বলবো আমরা বিয়ে করতে চাই। তুমি দা ভাই আর বৌদির সামনে বলতে পারবে এই কথা? কেন পারবো না? আমার আর এখানে থাকতে ভালো লাগে না। আমরা বাড়ি গিয়ে বিয়ে করে সংসার করব, দুজন দুজনকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমাকে কখনো আব্বুর মতো একা করে দিবে না তো? না, আমি কাজ করলেও তার মাঝে তোমার জন্য সময় বের করব। আমি কি তোমার থেকে দূরে গিয়ে থাকতে পারবো? আচ্ছা, তোমার দা ভাই বৌদি আমাদের মেনে নেবে তো? আমি আসি তো, না মেনে নিলে দুজনে অনেক দূরে চলে যাব। তবে আমার বিশ্বাস দা ভাই বৌদি কখনো আমার সুখের পথে বাধা হবে না। দীপ্তি রঙ্গনকে শক্ত করে জড়িয়ে ধরে। রঙ্গনও দীপ্তিকে পেয়ে অনেক খুশি। এইদিকে রাকেশ দত্ত দীপ্তির আব্বুর সাথে সব কথা বলে। সব শুনে উনিও আর না করে না। তার মেয়ে একজনকে খুঁজে পেয়েছে, যে তার মেয়েকে কেউ আপন করে নিয়েছে, আর তার মেয়ে এতে খুশি। বিয়ের 3 তারিখও ঠিক করে ফেলে দুই পরিবার। রঙ্গন দীপ্তি একে অপরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বসে আছে। এভাবেই দুজন সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকুক। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম।